বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা ওলি ম্যাথস ইউনিট 3 এর প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি নবম ও দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। যেই অধ্যায়টি স্বয়ং সম্পূর্ণরূপে ইংরেজি বর্ণমালার রাজত্ব বা বলতে পারি ইংরেজি বর্ণমালার মেলা ও খেলা নিয়ে এই অধ্যায়টি গঠিত। এই অধ্যায়ে আমরা সেই সমস্ত কোর নিয়ে আলোচনা করব যার শেখার মাধ্যমে আমাদের অঙ্কগুলো অতি সহজেই শেষ হবে। তারই ধারাবাহিকতায় আমরা প্রথমে শিখব ভিত্তি এবং মাত্রা। তাহলে আমাদের শেখার টপিকটি হচ্ছে ভিত্তি ও মাত্রা। প্রথমে আমরা আগে জেনে নিব ভিত্তি কাকে বলে এবং মাত্রাই কাকে বলে। তো আমরা এভাবে বলতে পারি, একটি অক্ষর বা সংখ্যার উপর সংখ্যার উপর যদি অন্য একটি অন্য একটি সংখ্যা থাকে তবে নিচের সংখ্যাটিকে নিচের সংখ্যা বা অক্ষরটিকে সংখ্যাটি বা অক্ষরটিকে ভিত্তি এবং উপরের সংখ্যাটিকে মাত্রা বলে। উপরের সংখ্যাটিকে মাত্রা বলে। আচ্ছা, এটা হলো গিয়ে তার উদাহরণ। হ্যাঁ, এটা কাকে বলে এই বিষয়ে আমরা বুঝলাম। এখন বিষয়টা আমরা বাস্তবতার সাথে রিয়েলাইজ করার চেষ্টা করব। দেখুন, আমি একটা কথা বারংবারই বলে থাকি যে বাস্তবতা থেকে গণিতের সৃষ্টি, গণিতের থেকে বাস্তবতা নয়। তাই আমরা বাস্তবতা ফিল করে পড়ার চেষ্টা করব। আমরা এরকম অনেকে শুনে থাকি যে যে কোনো একটা বাড়ি তুলতে গেলে একটা মজবুত ফাউন্ডেশন বা ভিত্তির প্রয়োজন হয়। সেই রকম ভাবে একটা সংখ্যার উপর আরেকটা সংখ্যা উঠাতে গেলে নিচে ভিত্তি দিতে হয়। যেমন করে ফাউন্ডেশন বা ভিত্তিটা একটা বাড়ির নিচে দেওয়া হয়, তেমনি করে যখন আমরা কোনো সংখ্যার উপর আরেকটি সংখ্যা উঠায় দিই, তখন নিচের সংখ্যাটিকে আমাদের বেস বা ভিত্তি বলা হয়। বেস বা ভিত্তি বলা হয়। এবার উপরের সংখ্যাটির নাম বিভিন্ন গুলো রয়েছে। এর নাম মাত্রা ব্যতীত অনেকে আবার জানে ঘাত, পাওয়া বা সূচক নামে হ্যাঁ, তো আমি কেন মাত্রা বললাম এটার পিছনে একটা কারণ রয়েছে। আমরা জানি ম দিয়ে মাত্রা আর ম দিয়েই মাথা। যেমন করে আমাদের বডির ঠিক উপরের অংশে মাথাটা থাকে, তেমনি করে যদি লক্ষ্য করা যায় এই সংখ্যাটার বা যে কোনো একটা অক্ষর বা সংখ্যার উপরেই কিন্তু মাত্রাটা থাকে। এই যে এরকম হইতে পারে, যেটাই হোক না কেন। তাহলে আমরা একটা জিনিস শিখতে পারলাম, মাথা যেমন করে উপরে, মাত্রাও তেমন করে উপরে। ভিত্তি যেমন করে নিচে, তেমন করে এখানকার ভিত্তিটাও ঠিক নিচে। আশা করি এই কনসেপ্টটা দ্বারা আমাদের মাত্রা এবং ভিত্তি সংক্রান্ত বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে এটা, আমি একটা ছন্দ দিতে যাচ্ছি, একটা ছোট্ট ছন্দ। ছন্দটা কিরূপ আমি একটু মুছাই দিই, তারপরে আমরা বলতেছি। দেখো, আমি বলতে পারি, যার নাই মাত্রা, যার নাই মাত্রা, একা একা করে সে যাত্রা। একা একা করে যাত্রা। যার নাই মাত্রা, একা একা করে যাত্রা। যার মাত্রা যত সে গুণ হয় তত। যার মাত্রা যত সে গুণ হয় তত। ভাই, এইটা সাধারণ কোনো কথা না। এই কথার মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক বিষয়। তোমাকে একটু রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে এবং অ্যাটেন্টিভলি আমার ক্লাসটা করতে হবে। দেখো, যার নাই মাত্রা, এটা দ্বারা আমি কি বুঝিয়েছি আসলে? যার মাত্রা নেই সে একা একা করে যাত্রা। দেখো, একটা সংখ্যা আমি যদি এরকম লিখি, আমি লিখলাম অক্ষর দিয়ে এক্স লিখছি। এখন এক্স এর উপর কিছু লক্ষ্য করা যাচ্ছে? নাই তো, কিন্তু আছে। ওই যে বললাম, যার নাই মাত্রা, একা একা করে যাত্রা। কিচ্ছু নাই মানে তার মাত্রা হিসেবে ওয়ান রয়েছে। হ্যাঁ,
এটা দ্বারা কিন্তু আরেকটা কথাও বোঝানো হয়। কি কথা বোঝানো হয়? যার নাই মাত্রা একা একা করে সে ডাক্তার। অর্থাৎ ধরো এখানে যদি আমি এক্স লিখতাম এবং তার মাত্রা হিসেবে শূন্য দিতাম, শূন্য মানেও তো নাই বোঝানো হয়, তাই না? যদি কোনো কিছুর মাত্রা শূন্য হয় সে একা একা করে যাত্রা, অর্থাৎ তার ফলাফল এক হয়ে যায়। দেখো, একটা লাইন দ্বারাই আমরা দুইটা জিনিসকে একেবারে আইডেন্টিফাই করে ফেলেছি। যেমন করে কোনো কিছুর মাত্রা যদি না থাকে তার মাত্রা হিসেবে আমরা এক ধরে নিব, তেমন করে যদি কোনো কিছুর মাত্রা শূন্য থাকে বা আমরা যেটাকে বলি আমাদের ভাষায়, যেমন আমরা বলি তোমার কাছে 1 টাকাও নেই, তার মানে কি বুঝাচ্ছে? তোমার কাছে 0 টাকা আছে। বিষয়টা এরকম না? তেমন করে যদি কোনো কিছুর মাত্রা শূন্য থাকে তার ফলাফলটা আবার এক হয়। এই লাইনটা দেখছো তাহলে কত মারাত্মক? যার নাই মাত্রা একা একা করে যাচ্ছে। এবার পরের লাইনটা বুঝি। যার মাত্রা যত সে গুণ হয় তত। কি বুঝিয়েছি বলো তো? যার মাত্রা যত সে গুণ হয় তত। বুঝো, ধরো আমি এরকম একটা সংখ্যা নিয়েছি 3-এর উপর 2। এবার 3-এর মাত্রা কত? 2 না? তাহলে 3-কে কয়বার গুণ করতে হবে? 3-কে 2 বার গুণ করতে হবে। এবং অ্যান্সার হবে কত? 3 আর 3 গুণ করলে হয় 9। আমরা যদি এরকম লিখি 2 এর উপর হচ্ছে 3, তাহলে বলো তো এখানে ভিত্তি কত? 2। আমরা আগেই শিখেছি নিচেরটা ভিত্তি উপরেরটা কি? মাত্রা। তাহলে এটা যেহেতু ভিত্তি, তাহলে আমাকে ভিত্তিকে কয়বার গুণ করতে হবে? 3 বার। কেননা আমাদের শর্ত কি বলে? যার মাত্রা যত সে গুণ হয় তত। তাহলে আমরা যদি এটা গুণ করি, 2 এর সাথে 2 গুণ করলে হয় 4 এবং 4 এর সাথে 2 গুণ করলে হয় 8। যদিও এখন ক্যালকুলেশনের যুগ, ক্যালকুলেটর এতটাই ব্যবহারযোগ্য হয়ে গেছে যে এগুলো কোনো বিষয় না। তবে একটা কথা আগেই বলেছি, কোর সম্পর্কে তোমাকে জানতে হবে। কেন্দ্রবিন্দু বা কেন্দ্র সম্পর্কে তোমাকে আগে জ্ঞান রাখতে হবে, কিভাবে এটা কাজ করে। এটা তোমার মাথায় একেবারে ফিক্সড থাকা লাগবে। চলো, ভিত্তি এবং মাত্রা নিয়ে কথাবার্তা শেষ, এবার আমরা আগাবো। হ্যাঁ, আচ্ছা, তো আমি এগুলো একটু শেয়ার দিই, তারপরে আমি আগাবো। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা আগে পেশ করি। হ্যাঁ, দেখো, অনেক সময় এরকম হয় যে পড়াশোনা করতে গেলে আমাদের বিষয়টা ভালো লাগে না, কিন্তু এই জিনিসটা তুমি মাথায় রাখো, পড়াশোনা একটা অধ্যবসায়ের বিষয়। এটা একদিনে হয় না, দিনে দিনে হয়। কিন্তু যখন এটা একেবারে কার্যকরী হয় তখন সেটা বাধ্য করে আমাদেরকে একেবারে আইডল হিসেবে তৈরি করতে। বুঝতে পারতেছো? দেখো, আমি এই বিষয়টা এইভাবে বুঝাই। পরিশ্রম বিষয়টা কি রকম? কখনো যদি ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ে বাইরের দুনিয়ার দিকে একবার তাকাবা, একটা জিনিস তুমি রিয়ালাইজ করতে পারবা। সময়টা কারো জন্য দিন, কারো জন্য রাত। দেখবা আবঝা আবঝা আলো। মনে হবে যে কেউ যদি পরিশ্রম না করে তার জন্য এই সময়টা মনে হবে রাতই তো আছে, আচ্ছা আমি একবার ঘুম দেই। এই জন্য আমি বললাম সময়টা কারো জন্য দিন, কারো জন্য রাত। এটাই হচ্ছে বাস্তবতা এবং কল্পনার তফাৎ। আমার কথা বুঝতেছো? কারো কাছে এটাই মনে হবে যে না ভাই এখন তো দিন হচ্ছে, কারণ সে পরিশ্রমী, সে এই সময় আর ঘুমাবে না, সে এই সময় কর্ম করতে ব্যস্ত থাকবে। তাহলে আমার লাইনটা কি বললাম দেখো, সময়টা কারো জন্য দিন, কারো জন্য রাত। এটাই তো কল্পনা এবং বাস্তবতার তফাৎ। যে পরিশ্রম করবে তার কাছে হবে এটা দিন, অলসতাকে সে নাচাবে এবং বাজাবে নিজেই দিন। কথা কি বুঝতে পারতেছো? আমি যদিও এটা ছন্দ আকারে বলেছি, কিন্তু এটার মাধুর্যতা অনেক বেশি, তাৎপর্যতা অনেক বেশি। তুমি বোঝার চেষ্টা করো এবং ধীরে ধীরে তুমি বুঝতে পারবে। দেখো, বিফলতা সফলতা শুধুমাত্র, কিন্তু এর শেষ তোমার কল্পনা থেকেও অত্যাধিক সুন্দর, যেটা তুমি কল্পনাও করতে পারো না। আমি মাঝে মাঝে চিন্তা করি এবং এই কথাটা বলি, বিফলতা একটা ভয়ঙ্কর আয়না, যেই আয়না ছাড়া নিজেকে কোনোদিন চেনা যায় না। তবে বিফলতা তাকেই সফলতা দেয় যে ধৈর্য নামক পাহাড়টা নিজের জন্য কিনে নেয়। মাথায় রাখবা, মাইন্ডে। ঠিক আছে, চলো আমরা আবার পড়াতে আগাই। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অক্ষরের গুণ। তাহলে আমাদের টপিকটার নাম কি? অক্ষরের গুণ। এবার অক্ষরের গুণ কাকে বলে বা কিভাবে কাজ করে এটা আমরা একটু দুইটা লাইনে ক্লিয়ার করি। আমরা বলতে পারি এরকম ভাবে, 2 বা ততোধিক অক্ষর একই হলে একই হলে একটি অক্ষর লিখে মাত্রাগুলো যোগ করতে হয়। যোগ করতে হয়। এখানে একটা লাইন আমরা অ্যাটাচ করতে পারি যে 2 বা ততোধিক অক্ষর যদি একই হয় এবং তাদের মাঝে গুণ অবস্থা বিদ্যমান, একই হয় এবং তাদের মধ্যে
গুণ অবস্থা বিদ্যমান থাকে, মানে তুমি গুণ থাকলে এটা করবা, না হলে এটা করবা না। বুঝছো? তবে একটি অক্ষর লিখে মাত্রাগুলো যোগ করতে হয়। আর যদি অক্ষরগুলো এক না হয়, আর যদি অক্ষরগুলো এক বা একই না হয়, তবে তাদের নিজ নিজ মাত্রা সহ পাশাপাশি লিখতে হয়। নিজ নিজ মাত্রা সহ পাশাপাশি লিখতে হয়। কোথায় লিখতে হয়? পাশাপাশি লিখতে হয়। পাশাপাশি লিখতে হয়। লিখতে হয়। আচ্ছা, এইটা ছিল ডেফিনেশন। এখন আমরা যেটা শিখবো বাস্তবতা। কি শিখবো? বাস্তবতা। কেননা গণিতের থেকে বাস্তবতার সৃষ্টি না, বাস্তবতার থেকেই গণিতের সৃষ্টি। তো চলো আমরা একটা উদাহরণ নিই। দেখো, আমরা অনেক সময় ফল কেনাকাটা করি না? হ্যাঁ, তো আমরা ধরো দুইটা ফল কিনেছি, একটা আপেল একটা কমলা। একটা আপেল একটা কমলা কিনেছি, ঠিক আছে? ভালো করে বুঝবা। তো আমরা বলতে পারি আপেলের এ আমরা ছোটদের এ নিলাম, এবং কমলা যেহেতু ওতে অরেঞ্জ, তাহলে অরেঞ্জের ও। আচ্ছা, আমরা আপেল একটা কমলা কিনেছি। এখন এই আপেল এবং কমলাকে যদি তুমি পাশাপাশি রাখো, দেখো তো, আপেল আর কমলাকে যদি তুমি পাশাপাশি রাখো, এরা কি একসাথে মিলে যাবে ভাই? বুঝো, রিয়েলাইজ করো, একসাথে মিলবে? মিলবে না কিন্তু। তাহলে আপেল আর কমলা পাশাপাশি থাকবে। আচ্ছা, অনেকের কাছে এই বিষয়টা এখনো ক্লিয়ার নয়। তুমি দ্বিতীয় উদাহরণটা শোনো, তাহলে তোমার কাছে এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কি উদাহরণ? তুমি চুম্বক চেনো তো? ধরো একটা গোলাকার বড় চুম্বককে যদি তুমি মাঝখান থেকে দুই টুকরা করো, করার পর ওই দুটা টুকরাকে যদি তুমি একসাথে কাছাকাছি আনো, তখন দেখবা ওই দুটো টুকরা একসাথে এমন ভাবে জোড়া লেগে গেছে, এবং ওরা আলাদা আলাদা থাকা অবস্থায় তাদের যে শক্তি বা পাওয়ার ছিল, একসাথে যখন কাছাকাছি আনা হলো এবং একসঙ্গে যখন তারা হলো, তাদের পাওয়ার বা শক্তি তখন বেড়ে গেল। এখন তুমি বিষয়টা তো বুঝতেছো না, আমি তোমাকে ক্লিয়ার করে, আমি তোমাকে এমন একটা বাস্তব উদাহরণ দেখালাম যার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে কেন একই জাতীয় অক্ষর বা একই অক্ষর হলে তাদের মাত্রাগুলো যোগ হয়। দেখো, চুম্বকটা যখন একটা চুম্বকই ছিল, এটা ছিল আমার গোলাকার চুম্বক। এখন তুমি যদি মাঝখান থেকে ভাগ করে দাও, টুকরা করে দাও, এবং তাদেরকে একটু সরায় দাও, দেখো এটাকে সরায় তুমি এতগুলো আনছো, হ্যাঁ, তো এটার কাজ তো অতটা রিয়াকশন হবে না। কিন্তু তুমি যদি এটাকে একটু কাছাকাছি নিয়ে আসো না, তখন এরা একই জাতীয় হওয়ার কারণে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে এবং এরা একসাথে লেগে যে শক্তিটা জেনারেট করবে, সেটা কিন্তু এই একলা চুম্বকের থেকে বেশি। অর্থাৎ আমরা বলতে পারি তার পাওয়ার বা শক্তিটা সম্মিলিতভাবে বেশি হবে। আর এবার পক্ষান্তরে তুমি আপেল আর কমলা নিয়ে চিন্তা করো, তুমি আপেল আর কমলা যতই পাশাপাশি রাখো না কেন, এটা কি কোনোদিন একত্রে লেগে যাবে? কোনোদিন লাগবে বলো? কোনোদিনই লাগবে না। যেমনটা তেমনটাই থাকবে। এই জন্যই আমি এখানে বলেছি যে দুই বা ততোধিক অক্ষর যদি একই হয় এবং তাদের মাঝে গুণ থাকে, তখনই কেবল তারা একত্রে লাগবে। যদি অক্ষরগুলো একই না হয়, তারা কোনোদিনই একত্রে লাগবে না। চলো এবার আমরা আসল উদাহরণ দেখি। কেমন উদাহরণ? আমি এমন একটা উদাহরণ নিলাম, a3 ইন্টু a⁴। এবার দেখো তো, অক্ষরগুলো এক না আলাদা? এখানেও এ, এখানেও এ, তাহলে অক্ষর তো একই। তাহলে আমরা কি করব? দুইটা মিলে একটা অক্ষর লিখবো এবং মাত্রাগুলো যোগ করে দেবো। ওই চুম্বকের মতো দেখো আলাদা ছিল, কিন্তু এবার একসাথে লেগে যাবে। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। বিষয়টা বুঝতে পেরেছো তো? ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছো। এখন যদি এইরকম হয়, যদি মিল না হয়, চলো আমরা দেখি একটু মিল না হয়। এখানে নিলাম a4 ইন্টু, এখানে নিলাম হচ্ছে b⁻3। এবার বলো তো অ্যান্সারটা কেমন দাঁড়াবে? এই অক্ষর আর এই অক্ষরের কি কোনো মিল রয়েছে ভাই? নাই তো মিল। তাহলে তুমি কি লিখবা? এ আর বি টাকে মাত্রায় পাশাপাশি লিখবা। এটাই হচ্ছে ওর অ্যান্সার। আচ্ছা, তুমি তো শিখলা তাই না? এখন এমন করলে কেমন হয় যদি এই কথাটা আমরা একটু ছড়াই ছড়াই ছন্দে ছন্দে ক্লিয়ার করি? চলো চেষ্টা করা যাক। আমরা এরকম ভাবে বলতে পারি, হ্যাঁ, অক্ষর মিললে গুণের বেলায় মাত্রা হয় যোগ। অক্ষর মিললে গুণের বেলায় মাত্রা হয় যোগ,
অক্ষর মিললে গুণের বেলায় মাত্রা হয় যোগ, অমিল হলে পাশাপাশি বসে বাড়ায় সংযোগ, বাড়ায় সংযোগ। দেখো লাইনটা ক্লিয়ার না? অক্ষর মিললে গুণের বেলায় মাত্রা হয় যোগ, মানে তুমি যদি অক্ষর গুলো মিলাইতে পারো এবং সেটা যদি গুণ হয় তাহলে তোমাকে মাত্রাগুলো অবশ্যই যোগ করতে হবে। আর অমিল হলে এই পাশাপাশি বসে বাড়ায় সংযোগ। এই যে দেখো অমিল A4 আর B কিউ, মিল আছে নাই তো, এই জন্য পাশাপাশি বসাই দিয়েছি। গণিতের এটা অসীম সৌন্দর্য যে গুণের বেলায় তোমাদের পাশাপাশি বসানো সম্ভব হয়। এটা নিয়ে আমি পরের পর্বে কথা বলবো। তাহলে যদি এটা বুঝে থাকো, আমরা একটা মিক্সার করি। ভাই এখন তুমি বলবে কেমন মিক্সার? আমরা একটু দুটো উদাহরণকে একটু মিক্স করে দিই। কিভাবে দেখো, আমি ধরো এখানে লিখেছি A5 এর সাথে আমি গুণ করতে দিয়েছি A4 B কিউ। এখন বলো তো অ্যান্সারটা কেমন হবে? প্রথমে আমরা মিলটা খুঁজবো, তারপরে অমিলটা বসাই দিব। বুঝাইতে পারছি? এটা করতে পারো বা আরেকটা ট্রিক করতে পারো। এখানে যতগুলো অক্ষর আছে তুমি ক্রম অনুযায়ী সাজাও। এখানে A আর B অক্ষর বেরিয়ে তো আর কিচ্ছু নাই, তাহলে তুমি A আর B টাকে পাশাপাশি লেখো। কেননা আমাদের সিস্টেমটা কি ছিল যে অমিল হলে পাশাপাশি বসে বাড়ায় সংযোগ। দেখো A A B মিল, কার কার মিল আছে? A আর A মিল আছে, কিন্তু B কি কোনো মিল আছে? নাই। তাহলে আমরা টোটালি অক্ষরই পাইলাম কয়টা? দুইটা, একটা A একটা B। এই জন্য A আর B কে আমি পাশাপাশি লিখেছি। লেখার পর আমরা কি করব, এবার যাদের মিল পেয়েছি তাদের মাত্রাগুলো আমরা যোগ করে দিব, আর যাদের মিল পাইনি তাদের শশা মাত্রা নিয়ে আমি বসাই দিব। এই যে এর 3 মাত্রা বসাই দিলাম, আর এখানে 5 আর 4 কত? 9। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা যারা আমার এই টোটাল কথাটা বুঝতে পেরেছো তাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক দিব, ইনশাআল্লাহ তোমরা করবা, এটা আমি আশা করি। আমি এটা মুছাই দিলাম। চলো আমি একটু হোমওয়ার্ক গুলো উঠাই দিই। নাম্বার 1 এইরকম ভাবে A6B6 ইন্টু A5B5C, এটার মানটা বের করবা। নাম্বার 2 আমরা এবার একটা তিন উত্তরটা দিব। A3B2 the power 3 C2 the power 4 ইন্টু A2 the power 2 BC2 the power 0। হ্যাঁ, তার সাথে গুণ আবার A B C, এটা করবা। এবং লাস্টের একটাই, আমি তিনটার বেশি দিব না, লাস্টের একটাই 3 নাম্বারটা এটা করে নিয়ে আসবা। যেহেতু ABC দিয়ে দিয়েছি, এবার আমরা XYZ দিয়ে দিলাম। XYZ, আরেকবার XYZ, আরেকবার XYZ। এবার পরে আমি মাত্রাগুলো বসাই দিব। ঠিক আছে? এইটা এইরকমই তো মাত্রা বসাইলাম না, এই তিনটা তোমরা করে নিয়ে আসবা। এইটা হলো তোমাদের হোমওয়ার্ক। আর আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।